হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। আমরা ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুক ব্লিস পড়া শুরু করেছি এবং আমাদের অলরেডি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা হয়ে গেছে। তার প্রত্যেকটা এক্সারসাইজ করা হয়ে গেছে। আশা করি এর মধ্যে তোমরা সেগুলো প্রিপেয়ারও করে ফেলেছো। তাহলে চলো আমরা লেসন 2 পড়ে ফেলি, যেটা হচ্ছে অল অ্যাবাউট আ ডগ। অল অ্যাবাউট আ ডগ গল্পটা আমরা পড়বো লাইন বাই লাইন, তার প্রত্যেকটা ওয়ার্ডস বুঝবো, তার মানে বুঝবো, সেন্টেন্সগুলোর কনস্ট্রাকশন দেখবো, আর আমরা তারপর করব এক্সারসাইজ 1 to 10, যার মধ্যে গ্রামার আছে, ভয়েস চেঞ্জ আছে খুব ভালো রকম, আর হচ্ছে অ্যাক্টিভিটিসের মধ্যে রাইটিংও আছে, প্রসেসিং আছে, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং আছে। এই রাইটিংটা কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে। আগে আমরা গল্পটা পড়ে নিই, এক্সারসাইজগুলো করি, তারপর বাকি কথায় আসি। তাহলে আমরা শুরু করছি লেসন 2 অল অ্যাবাউট আ ডগ বাই এজি গার্ডিনার। এজি গার্ডিনারের পুরো নাম অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, যিনি 1865-এ জন্মগ্রহণ করেন এবং 1946-এ প্রয়াত হন। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। হিজ এসেজ রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। আলফা অফ দ্য প্লাউ ছদ্মনামে যে প্রবন্ধগুলি তিনি লিখেছিলেন সেগুলো ভীষণভাবে সমাদৃত হয়েছিল। হিজ ইউনিকনেস লে ইন হিজ এবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। তার লেখার অনবদ্যতা হলো খুব সহজ ও সরস পদ্ধতিতে জীবনের মূল সত্যগুলির শিক্ষা দান করা। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে আছে পিলার্স অফ সোসাইটি, পেবলস অন দ্য শোর, মেনি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড। In this text, which is an edited version of Gardiner's essay of the same name, the author observes how a bus conductor makes a lady to go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. এই টেক্সট বা পাঠ্যে, যেটা হচ্ছে গার্ডিনারের একই নামের একটা প্রবন্ধের সম্পাদিত রূপ, সেখানে লেখক দেখেছেন কেমন করে একটা বাস কন্ডাক্টর একজন মহিলাকে ছাদখোলা একটা ডাবল ডেকার বা দোতলা বাসে খুব কনকনে ঠান্ডার সন্ধ্যায় যেতে বাধ্য করেছিল, শুধুমাত্র কী কারণে, যে তিনি একজন কুকুরকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। While watching the incident and its reactions among other passengers, the author wonders whether rules should be tempered with goodwill in order to make them more human. যখন তিনি এই ঘটনাটা দেখছিলেন এবং অন্যান্য যাত্রীদের মধ্যে তার প্রতিক্রিয়া লক্ষ্য করছিলেন, লেখক অবাক হয়ে ভাবছিলেন যে মানবিকতার খাতিরে ভালো মনে কোনো নিয়ম যদি ভাঙা হয় তাহলে কি সেটা উচিত নয়? এরপর আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। আই ওয়াজ ট্র্যাভেলিং ইন আ বাস। আমি একটা বাসে ট্র্যাভেল করছিলাম বা ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ। এটা ছিল একটা ভীষণ ঠান্ডার রাত এবং বাসের একদম শেষ প্রান্তেও পূবালি হাওয়া বা ইস্ট উইন্ড ছুরির মতো বিঁধছিল। দ্য বাস স্টপড অ্যান্ড 2 women and a man got in together and filled the vacant places. বাসটি থেমেছিল এবং 2জন মহিলা এবং একজন পুরুষ একসঙ্গে বাসে উঠেছিলেন এবং যে ভ্যাকান্ট প্লেস বা শূন্যস্থান সেটাকে তারা পূরণ করেছিলেন। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল পেকিনিজ ডগ। যিনি ইয়াঙ্গার ওম্যান অর্থাৎ অল্প বয়সী মহিলা, তিনি একটা ছোট্ট পেকিনিজ ডগ তাকে ক্যারি করছিলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর এসেছিলেন এবং তাদের ফেয়ার বা তাদের কাছ থেকে ভাড়া নিয়েছিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। তারপর তার চোখ পড়েছিল পুতির মতো চোখওয়ালা কুকুরটার ওপর। বিড মানে হচ্ছে পুঁতি, বিডি আইড মানে পুতির মতো চোখওয়ালা কুকুর। আই স ট্রাবল কামিং আপ। আমি দেখেছিলাম এইবার তো সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। এইটাই ছিল সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এবং সে এটাকে একটা বিরাট ঘটনা করে তুলতে চাইছিল। ইন্টেন্ডেড মানে চাইছিল। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভেগ গ্রিভ্যান্স অ্যাবাউট এভরিথিং। আমি তাকে চিহ্নিত করেছিলাম সেই রকম মানুষ হিসেবে যার সমস্ত জিনিস সম্পর্কেই একটা সাধারণ অস্পষ্ট অভিযোগ আছে। জেনারেল মানে সাধারণ, ভেগ VAGUE ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, গ্রিভ্যান্স মানে হচ্ছে অভিযোগ।
তাহলে আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভ্যান্স অ্যাবাউট এভরিথিং। আমি তাকে সেই রকমের মানুষ হিসেবে চিহ্নিত করেছিলাম যার সমস্ত বিষয় নিয়েই একটা সাধারণ অস্পষ্ট অভিযোগ আছে। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভ্যান্স অ্যাগেনস্ট প্যাসেঞ্জার্স হু কেম অ্যান্ড স্যাট ইন দ্য বাস while he shivered at the door। তার বিশেষ করে মনে হচ্ছিল সেই সমস্ত প্যাসেঞ্জার বা যাত্রীদের ওপর অভিযোগ ছিল যারা আসছিল এবং বাসে এসে বসছিল যখন কিনা সে দরজায় দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছিল। শিভার্ড মানে কাঁপা। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট হি সেড। সে বলেছিল তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বেরিয়ে যেতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আমি অবশ্যই এরকম কিছু করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস সেড দ্য ওম্যান। মহিলাটি বলেছিলেন যে তুমি আমার নাম এবং ঠিকানা লিখে নিতে পারো। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। তিনি অবশ্যই এভিডেন্টলি মানে স্পষ্টতই তিনি আশা করেছিলেন বা এক্সপেক্ট করেছিলেন যে এরকম একটা চ্যালেঞ্জ আসবে এবং নিউ দ্য রিপ্লাই তিনি জানতেন যে এর উত্তর কী হবে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট দ্যাটস মাই অর্ডার। তোমাকে অবশ্যই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে, এটা আমার অর্ডার বা আদেশ। আমরা পড়ছি নেক্সট পেজ, পেজ নাম্বার 9। আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। ওয়েদার মানে আবহাওয়া। এইরকম আবহাওয়ায় আমি কখনোই বাসের ওপরে যাব না। ওয়ন্ট WON''T ওয়ন্ট মানে হচ্ছে উইল নট। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওম্যান, মহিলাটি বলেছিলেন। সার্টেনলি নট সেড হার লেডি কম্প্যানিয়ন। তার যে মহিলা সঙ্গিনী কম্প্যানিয়ন ছিলেন তিনি বলেছিলেন সার্টেনলি নট, অবশ্যই নয়। ইউ হ্যাভ গট আ কাফ অ্যাজ ইট ইজ। তোমার এমনিতেই সর্দি লেগে আছে বা ঠান্ডা লেগে আছে। U''VE এর পুরো অর্থ হচ্ছে ইউ হ্যাভ। ইটস ননসেন্স সেড হার মেল কম্প্যানিয়ন। তার যে পুরুষ সঙ্গী তিনি বলেছিলেন এটা ননসেন্স বা এটা বোকামি। নেক্সট পেজ, পেজ নাম্বার 10। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর ঘন্টা বাজিয়েছিল বা ঘন্টা নেড়েছিল এবং বাস থেমে গিয়েছিল। দিস বাস ডাজেন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। এই বাস চলবে না যতক্ষণ না পর্যন্ত আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, কুকুরটাকে বের করে নেওয়া হচ্ছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। সে পেভমেন্ট বা ফুটপাথে নেমে গিয়েছিল এবং অপেক্ষা করেছিল। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে বিজয়, এটা ছিল তার বিজয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। তার পক্ষে, তার দিকে ছিল আইন। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। বাসের মধ্যে প্রত্যেকেই সেই মহিলা এবং তার কুকুরের পক্ষে ছিলেন। দে টকড ইন রেজড ভয়েসেস। তারা উঁচু গলায় কথা বলছিলেন। শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম। চলো সবাই তার বিরুদ্ধে রিপোর্ট করি বা অভিযোগ করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। তাকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করা হোক। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। হ্যাঁ হ্যাঁ, তাকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করো। দ্য লিটল অ্যানিমাল স্যাড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। ছোট্ট পশুটা সে মৃদু আলোয় তাকিয়ে চোখ পিটপিট করছিল। ব্লিঙ্কিং মানে চোখের পাতা ফেলছিল বা চোখ পিটপিট করছিল। আনকনশাস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড। আনকনশাস মানে অবুঝ। সে যে কী ট্রাবল বা বিপদ সৃষ্টি করেছে সেই সম্পর্কে সে অবুঝ ছিল। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর। কন্ডাক্টর দরজায় এসেছিল। সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড। কিছু প্যাসেঞ্জার দাবি করেছিলেন, ডিম্যান্ডেড মানে দাবি করেছিলেন, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। তোমাকে আমাদের নিয়ে যাওয়ার জন্য, ক্যারি করার জন্য নিয়োগ করা হয়েছে বা এনগেজ করা হয়েছে। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট। তুমি আমাদের এখানে সারা রাত ছেড়ে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর বলেছিল কোনো ভাড়া ফেরত নয়। 2 or 3 passengers got out and disappeared into the night. 2-3 জন প্যাসেঞ্জার তারা নেমে পড়েছিলেন, গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড বা অদৃশ্য হয়ে গেছিলেন রাত্রে, ইন্টু দ্য নাইট। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। কন্ডাক্টর পেভমেন্ট বা ফুটপাথে নেমেছিলেন, ড্রাইভারের কাছে গিয়েছিলেন তার সঙ্গে কথা বলতে। আনাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড, ওয়েন্ট বাই। আর একটা বাস যেটা এই রাস্তায় শেষ চলে গিয়েছিল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। প্যাসেঞ্জাররা যে চিৎকার করছে একে থামানোর জন্য, সেই চিৎকারের প্রতি সে ইনডিফারেন্ট ছিল বা উদাসীন ছিল। আ পুলিশম্যান স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর।
হাঁটতে হাঁটতে বা স্ট্রোলড আপ করতে করতে একজন পুলিশম্যান এসেছিলেন এবং দরজার দিকে তাকিয়েছিলেন। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস। প্যাসেঞ্জাররা ইনডিগন্যান্ট প্রোটেস্ট বা রাগত প্রতিবাদে ফেটে পড়েছিল, বার্স্ট আউট হয়েছিল, অ্যান্ড অ্যাপিলস এবং আবেদন করেছিল। ওয়েল, হি হ্যাজ গট হিজ রুলস, তার কাছে আইন আছে, তোমরা জানো। হি সেড জেনিয়ালি, সে অর্থাৎ সেই পুলিশম্যান উদারভাবে, জেনিয়ালি উদারভাবে বলেছিলেন। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট। তারপর সে চলে গেছিল রাস্তার কয়েক গজ দূরে দাঁড়াতে। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস। আরও 2 জন কনস্টেবল তার সঙ্গে যুক্ত হয়েছিল সেখানে। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। তখনও সেই ছোট্ট কুকুরটা সে আলোর দিকে তাকিয়ে ব্লিঙ্ক করছিল বা চোখ পিটপিট করছিল, আর কন্ডাক্টর টু অ্যান্ড ফ্রো, এদিক ওদিক হেঁটে চলে বেড়াচ্ছিল, লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেন একজন ক্যাপ্টেন বিজয়ের মুহূর্তে হাঁটাচলা করছে এমনভাবে সেই কন্ডাক্টর হেঁটে চলে বেড়াচ্ছিল। আ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টর। গেল বা ঝোড়ো হাওয়া, তার ওপরে একজন মহিলা প্যাসেঞ্জার বা মহিলা যাত্রীর গলা চড়েছিল এবং তিনি বাস কন্ডাক্টরকে থ্রেটন করেছিলেন বা তাকে হুমকি দিয়েছিলেন। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। কিন্তু সে ছিল সেই রাত্রের মতোই শীতল এবং ফুটপাথের মতোই কঠিন বা হার্ড। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশমেন হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। সে তার যে অ্যাঙ্গার বা তার যে রাগ সেটা এক্সপ্রেস করেছিল বা প্রকাশ করেছিল সেই 3 জন পুলিশম্যানের দিকে যারা রাস্তায় দাঁড়িয়ে সেই নাটক দেখছিল। দেন শি কেম ব্যাক, তারপর সে ফিরে এসেছিল, কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে ডেকেছিল, অ্যান্ড ভ্যানিশড, এবং উধাও হয়ে গিয়েছিল। দ্য বাস ওয়াজ এমটিইং, বাস খালি হয়ে যাচ্ছিল। আইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। শেষ পর্যন্ত সেই অল্প বয়সী মহিলা যিনি কুকুরকে নিয়ে উঠেছিলেন তিনি বললেন যে আমি ওপরে যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। তার সঙ্গে যে লোকটি ছিলেন তিনি বলেছিলেন যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। নিউমোনিয়া বানানটা ভালো করে দেখবে, নিউমোনিয়া স্টার্ট হচ্ছে পি দিয়ে, পি এখানে সাইলেন্ট, নিউমোনিয়া হয়ে যাবে তোমার, সেই লোকটি বলেছিল। নেক্সট পেজ, পেজ নাম্বার 12. When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গিয়েছিল, আপ দ্য স্টেয়ার্স সিঁড়ি ধরে ওপরে, দ্য কন্ডাক্টর কেম ব্যাক মানে ফিরে এসেছিল। কে ফিরে এসেছিল? কন্ডাক্টর ফিরে এসেছিল। অ্যান্ড পুলড দ্য বেল, এবং ঘন্টা বাজিয়েছিল। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে শুরু করেছিল। হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট while his conduct was criticized in his face by the passengers. সে বিজয়ীর মতো দাঁড়িয়েছিল, ট্রায়াম্ফ্যান্ট মানে বিজয়ীর মতো দাঁড়িয়েছিল। while his conduct was criticized, যখন তার কন্ডাক্ট বা আচরণ ক্রিটিসাইজড হয়েছিল বা সমালোচিত হচ্ছিল, in his face তার মুখের ওপর, by the passengers যাত্রীদের দ্বারা। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. তারপরে বাসের ইঞ্জিনের সমস্যা শুরু হলো এবং কন্ডাক্টর ড্রাইভারকে হেল্প বা সাহায্য করতে গেল। ইট ওয়াজ এ লং জব, এটা অনেকক্ষণের কাজ ছিল। মিনওয়াইল, সেই সময়ে, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস। সেই কুকুরকে নিয়ে যে মহিলা, সে স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, সে সিঁড়ি দিয়ে চুপি চুপি, স্টোল ডাউন নিচে নেমে এসেছিল, অ্যান্ড রি এন্টার্ড দ্য বাস, এবং বাসের মধ্যে আবার প্রবেশ করেছিল। রি মানে পুনরায়, রি এন্টার্ড মানে আবার প্রবেশ করেছিল। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হয়েছিল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল, কন্ডাক্টর ফিরে এসেছিল এবং ঘন্টি বাজিয়েছিল। দেন হিজ আই ফেল অন দ্য ডগ অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ আগেন। তারপর তার চোখ পড়েছিল কুকুরটার ওপর আর তার হাত চলে গেছিল ঘন্টার দড়িতে আরও একবার। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ঘুরে তাকিয়েছিল। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর কুকুরটার দিকে পয়েন্ট করেছিল বা ইশারা করে দেখিয়েছিল। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাস থেমে গিয়েছিল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স অ্যাগেন। পুরো যে ঝামেলাটা, স্ট্রাগলটা, বিগ্যান শুরু হয়েছিল, অল ওভার ওয়ান্স অ্যাগেন আবার করে শুরু হয়েছিল। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর ফুটপাথের ওপর হাঁটছিল। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটা আলোর দিকে চোখ পিটপিট করছিল। দ্য লেডি অ্যাগেন ডিক্লেয়ার্ড দ্যাট শি উড নট গো টু দ্য টপ,
সেই মহিলা আবার ঘোষণা করেছিলেন, ডিক্লেয়ার করেছিলেন যে তিনি ওপরে যাবেন না, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং অবশেষে গিয়েছিলেন। দ্য বাস ওয়াজ সুন এমটি, বাস খুব তাড়াতাড়ি সুন বা শীঘ্রই খালি হয়ে গিয়েছিল, এমটি হয়ে গিয়েছিল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমিই ছিলাম সবার শেষের প্যাসেঞ্জার বা সর্বশেষ যাত্রী যে কিনা পড়ে আছে, লেফট বিহাইন্ড। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, আমাকে তো নিয়ম মানতে হবে, কন্ডাক্টর আমাকে বলেছিল। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল্ট দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবাডি, সে তো ভিক্টরি বা বিজয় পেয়েই গেছে, বাট ফেল্ট দ্যাট, সে অনুভব করেছিল যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবাডি, কারুর কাছে তাকে তার যৌক্তিকতা বা জাস্টিফাই, তাকে তার যুক্তি প্রকাশ করতে হবে। রুলস আই সেড আর নেসেসারি থিংস, আমি বলেছিলাম নিয়ম তো প্রয়োজনীয় জিনিস, নেসেসারি থিং। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, তার মধ্যে কিছু আছে হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা অবশ্য পালনীয় নিয়ম, যেমন কিনা রুল অফ দ্য রোড বা রাস্তার নিয়ম, হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম্ব, যেটা জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া ভাঙা যায় না। লাইফ মানে জীবন, লিম্ব মানে অঙ্গ প্রত্যঙ্গ। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু আছে যেগুলো শুধুমাত্র আমাদের গাইডেন্স বা নির্দেশিকা প্রদান করে, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুরকে নিয়ে যে রুল সেইটা। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স ইয়ার, তুমি তোমার কমন সেন্স বা সাধারণ জ্ঞান এখানে ব্যবহার করতে পারো। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন লেটার, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার মতো নয়, সেগুলোকে তার স্পিরিট বা তার যে নিজস্বতা, তার যে অ্যাকচুয়াল মূল ভাব, সেইটা অনুযায়ী তাকে অবজার্ভ করতে হবে বা মেনে চলতে হবে। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার বা যাত্রীদের কমফর্ট বা নিশ্চিন্ততা বা আরামের জন্য। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল বাট ব্রোকেন ইট স্পিরিট, তুমি তো নিয়মটা রেখেছো কিন্তু তার স্পিরিট বা তার যে মূল ভাব সেটাকে তুমি ভেঙে ফেলেছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুডউইল অ্যান্ড গুড টেম্পার, তোমাকে নিয়ম মেনে চলতে হবে একটু ভালো মন নিয়ে এবং ভালো আচরণের সাথে। হি টুক ইট ভেরি ওয়েল অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, সে এটাকে ভালোভাবেই নিয়েছিল এবং যখন আমি বাস থেকে নেমেছিলাম সে আমাকে বলেছিল গুড নাইট, বা সে আমাকে শুভরাত্রি জানিয়েছিল কোয়াইট অ্যামিয়েবলি, বেশ বন্ধুত্বপূর্ণভাবে। গল্পটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা যাব পেজ নাম্বার 13-এ এক্সারসাইজ 1 করতে। এখানে আছে কিছু টেক্সচুয়াল কোয়েশ্চেন বা পাঠ্যাংশ থেকে যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে। প্রথমে এক্সারসাইজ 1-এ আগে আমরা ইনস্ট্রাকশন পড়ব। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, যে বিকল্পগুলো দেওয়া হয়েছে সেখানে সঠিক উত্তরে দাগ দিতে বলেছে। 1-এ আছে দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটল, যে অল্পবয়সী মহিলা তিনি ক্যারি করছিলেন বা নিয়ে যাচ্ছিলেন একটা ছোট্ট। এতে আছে স্প্যানিয়েল, বিতে বুলডগ, সিতে পিকিনিজ ডগ, ডিতে স্পিডস, অর্থাৎ এখানে 4 রকম কুকুরের ভ্যারাইটি বলা হয়েছে। আমরা জানি সেই মহিলা একটা পিকিনিজ ডগ নিয়ে যাচ্ছিলেন, সেই জন্য আমরা সিতে পিকিনিজ ডগে দাগ দেব। 2-এ আছে দ্য ইয়াঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম, সাফারিং মানে ভুগছিলেন, অল্প বয়সী মহিলাটা তিনি কিসে ভুগছিলেন। এতে আছে স্টামাক পেন বা পেটে ব্যথা, বিতে আছে ব্যাক পেন পিঠে ব্যথা, সিতে আছে ফিভার বা জ্বর, ডিতে আছে কাফ বা সর্দি। তাহলে আমরা দেখেছি যে অল্প বয়সী মহিলাটি তিনি কিসে ভুগছিলেন, কাফ, তাহলে ডিতে কাফের পাশে যে বক্স আছে সেখানে আমরা টিক দেব। 3-তে দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, বেল বা ঘন্টা কে পুল করেছিল, কে টেনেছিল। এতে আছে কন্ডাক্টর, বিতে ড্রাইভার, সিতে ইয়াঙ্গার ওম্যান, ডিতে ওল্ডার ওম্যান। আমরা করব এতে আছে কন্ডাক্টর, তার পাশের বক্সে দাগ দেব। 4-এ দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম দ্য ওম্যান এক্সপ্রেসড হার অ্যাঙ্গার ওয়াজ, মহিলাটি তার রাগ যে কজন পুলিশম্যানের কাছে প্রকাশ করেছিলেন তাদের সংখ্যা কত ছিল। এতে আছে 3, বিতে 4, সি 5, ডি 6। উত্তর হচ্ছে এ 3, 3 জন পুলিশম্যান ছিল। 5-এ আছে দ্য প্রবলেম দ্য বাস ফেসড ওয়াজ উইথ দ্য, বাসটা যে প্রবলেম বা যে সমস্যায় পড়েছিল, কিসের সমস্যা হয়েছিল। এতে আছে টায়ার, বিতে ইঞ্জিন, সিতে ব্রেক, ডিতে হর্ন। আমরা জানি বাসটা সমস্যা ফেস করেছিল, ইঞ্জিনের সমস্যা, তাই আমরা বিতে ইঞ্জিনে দাগ দেব। এবার আমরা করব পেজ নাম্বার 14-এর এক্সারসাইজ 2। ইনস্ট্রাকশন পড়ে নিয়ে আগে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস।
নিচের প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে, কিন্তু 15 শব্দের মধ্যে। এটা কিন্তু মনে রাখতে হবে। 1-এ আছে হাউ মেনি পিপল গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়াঙ্গার ওম্যান। অল্প বয়সী মহিলাটির সঙ্গে কতজন মানুষ তারা বাসে উঠেছিলেন? উত্তরে আমরা বলছি 2 other persons, a man and an older woman, got into the bus with the younger woman. অল্প বয়সী মহিলাটির সঙ্গে একজন পুরুষ মানুষ এবং একজন বয়স্ক মহিলা তারা বাসে উঠেছিলেন। 2-তে আছে হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টরস অর্ডার টু দ্য ইয়াঙ্গার ওম্যান। ইয়াঙ্গার ওম্যানকে কন্ডাক্টর কী অর্ডার দিয়েছিল বা আদেশ করেছিল? আনসারে আমরা বলছি দ্য কন্ডাক্টর অর্ডার দ্য ইয়াঙ্গার ওম্যান টু টেক হার ডগ আউট অফ দ্য বাস। কন্ডাক্টর ইয়াঙ্গার ওম্যান বা অল্প বয়সী মহিলাটিকে বলেছিল তার কুকুরটিকে নিয়ে বাসের বাইরে যেতে। 3-তে আছে হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফ্যান্ট। কেন কন্ডাক্টর বিজয়ী হয়েছিল? আনসারে আমরা বলছি দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফ্যান্ট বিকজ হি কুড কম্পেল দ্য লেডি উইথ দ্য ডগ টু গো আপস্টেয়ার্স। কুকুর নিয়ে মহিলাটিকে কন্ডাক্টর সে বাধ্য করেছিল ছাতে বা ওপরে যেতে। 4-এ আছে হোয়াট ইজ দ্যাট রুল হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিমস। জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া বা অঙ্গহানি এবং জীবনহানি ছাড়া কোন নিয়মগুলো ভাঙা যায় না? আনসারে আছে দ্য রুল অফ দ্য রোড ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিমস। রাস্তার যে রুল বা রাস্তার আইন সেটা জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া ভাঙা যায় না। বেশ, এবার আমরা করব এক্সারসাইজ 3। আগে ইনস্ট্রাকশন পড়ি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এখানেও প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু সেটা 25 শব্দের মধ্যে, 25 ওয়ার্ডসের মধ্যে। 1-এ আছে ওয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট ট্রাবল ওয়াজ কামিং। অথর বা লেখক কখন অনুভব করেছিলেন যে বিপদ আসছে? আনসারে আমরা বলেছি অ্যাজ সুন অ্যাজ দ্য কন্ডাক্টরস অ্যাটেনশন ওয়াজ ড্রন টু দ্য পিকিনিজ ডগ দ্য অথর ফেল্ট দ্যাট ট্রাবল ওয়াজ কামিং। যে মুহূর্তে কন্ডাক্টরের মনোযোগ ছোট্ট পিকিনিজ ডগটার ওপর পড়েছিল, লেখক বুঝতে পেরেছিলেন যে বিপদ আসছে। 2-তে আছে মেনশন 2 ডিমান্ডস মেড বাই দ্য প্যাসেঞ্জার্স ওয়েন দ্য বাস স্টপড। মেনশন মানে উল্লেখ করো সেই দুটো ডিম্যান্ড বা দাবির যেগুলো প্যাসেঞ্জার বা যাত্রীরা করেছিল যখন বাসটা থেমেছিল। আমরা উত্তরে লিখছি দ্য প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড দ্যাট, যাত্রীরা দাবি করেছিল যে দেয়ার ফেয়ার্স মাস্ট বি রিটার্ন, তাদের ভাড়া ফেরত দিতে হবে, অ্যান্ড অলসো দে মাস্ট বি ক্যারিড টু দেয়ার ডেস্টিনেশনস, তাদেরকে তাদের ডেস্টিনেশন বা গন্তব্যেও পৌঁছে দিতে হবে। 3-তে আছে হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভড। নির্দেশক যে নিয়ম সেগুলোকে কেমন করে অবজার্ভ করা উচিত বা মেনে চলা উচিত? উত্তরে আমরা লিখছি দ্য রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার। নির্দেশনার যে নিয়ম সেগুলোকে তাদের মূল ভাব অনুসারে অবজার্ভ করা উচিত বা মেনে চলা উচিত, অক্ষরে অক্ষরে নয়। ইউজিং ওয়ানস কমন সেন্স, একজনের সাধারণ জ্ঞান ব্যবহার করে, অ্যান্ড উইথ গুড উইল অ্যান্ড গুড টেম্পার, এবং ভালো মন এবং ভালো ব্যবহারের মাধ্যমে। পেজ নাম্বার 15, এক্সারসাইজ 4। ইনস্ট্রাকশন পড়ে নিই। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস which show that the person denoted by the subject does something। নিচের সেন্টেন্সগুলোতে সেই ভার্ব ফর্ম বা ক্রিয়ার নিচে দাগ দিতে হবে যেটা দেখায় যে সেই মানুষটা যাকে সাবজেক্ট হিসেবে ডিনোট করা হচ্ছে বা বোঝানো হচ্ছে সে কিছু করছে। আর কি বলা হয়েছে? সার্কেল দ্য ভার্ব ফর্মস উইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট। সেই ভার্ব ফর্মগুলোকে গোল্লা পাকাতে বলা হয়েছে বা সার্কেল করতে বলা হয়েছে যেগুলো বোঝাচ্ছে যে সাবজেক্টের দ্বারা বা সাবজেক্টের সঙ্গে কিছু করা হচ্ছে। তাহলে আমরা দেখে নিই এতে কি আছে। এতে আছে শি হ্যাজ সাং এ সং, সে একটা গান গেয়েছে। তাহলে এখানে সাবজেক্টকে শি, সে কোন কাজটা করছে? হ্যাজ সাং, সেই জন্য আমরা হ্যাজ সাংয়ের নিচে দাগ দিয়েছি। 2-এ বলছে বা বিয়েরটাতে বলছে আ সং হ্যাজ বিন সাং বাই হার। এখানে আ সং এটাই কিন্তু সাবজেক্ট, এবং এই সাবজেক্ট কার দ্বারা করা হয়েছে? তার দ্বারা করা হয়েছে। অর্থাৎ এখানে যে ভার্বটা শো করছে যে সাবজেক্টের দ্বারা কোনো কাজ হচ্ছে সেটা হচ্ছে হ্যাজ বিন সাং বা গান গাওয়া হয়েছে, সেই জন্য আমরা হ্যাজ বিন সাংকে গোল্লা পাকিয়েছি। সিতে আছে হি উইল ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে। হি হচ্ছে সাবজেক্ট, সে সরাসরি কোন কাজটা করছে? উইল ড্র, সে ছবি আঁকবে।
অর্থাৎ উইল ড্রয়ের নিচে আমরা দাগ দিয়েছি। আর ডিতে আছে আ পিকচার উইল বি ড্রন বাই হিম। এখানে সাবজেক্টের ওপর কোনো একটা কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বা বোঝানো হচ্ছে যে সাবজেক্টের দ্বারা কোনো কাজটা করা হবে। তাহলে সাবজেক্টের দ্বারা কি কাজ করা হবে? উইল বি ড্রন বা আঁকা হবে। সেই জন্য আমরা উইল বি ড্রনে গোল্লা পাকিয়েছি বা সার্কেল করেছি। এরপর আমরা করব এক্সারসাইজ 5, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এতে আছে নীলা হ্যাজ বট এ বুক। নীলা একটা বই কিনেছে। এটা ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা জানি প্রথমেই দেখতে হবে কোন টেন্সে আছে। এটা কোন টেন্সে আছে তোমরা বলতে পারবে? এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। কারণ দেখো নীলার সঙ্গে হ্যাজ বসিয়েছে এবং তার সঙ্গে বাই ভার্বের থার্ড ফর্ম বসিয়েছে বট। তাহলে নীলা একটা বই কিনেছে। এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি আমরা লিখছি এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়, এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। তারপরে বিয়েরটা আছে দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ। তারা ক্রিকেট ম্যাচ দেখবে। এটা কোন টেন্সে আছে? এটা আছে ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে সেই একই রকমভাবে আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন উইল হ্যাভ থাকবে তার সঙ্গে আমরা বিন বসাবো, তাই তো? তাহলে আমরা করছি দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। তাদের দ্বারা ক্রিকেট ম্যাচ দেখা হবে। সিতে আছে ভোলা হ্যাড সিন এ টাইগার। ভোলা হ্যাড সিন এ টাইগার কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। কারণ দেখো হ্যাড আছে ভোলার সঙ্গে আর ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে আমরা যখনই হ্যাড থাকবে আমরা কি করব? হ্যাডের সঙ্গে বিন বসাবো। তাহলে আমরা লিখেছি এ টাইগার হ্যাড বিন সিন বাই ভোলা। ডিতে আছে দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট। নার্স পেশেন্টকে অ্যাটেন্ড করবে বা পেশেন্টের কাছে উপস্থিত থাকবে। এটা কোন টেন্সে আছে? এটা সিম্পল ফিউচারে আছে, তাই তো? সিম্পল ফিউচার যখন থাকবে তখন আমরা জানি উইল থাকলে তার সঙ্গে বি ভার্ব বসাতে হবে। তাহলে দ্য পেশেন্ট উইল বি অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। পেশেন্ট কার দ্বারা পেশেন্টকে দেখাশোনা করা হবে? নার্সের দ্বারা। এরপর আমরা করব এক্সারসাইজ 6। সেই একই ইনস্ট্রাকশন দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এতে আছে ডু দ্য সাম। সাম মানে অঙ্ক। ডু দ্য সাম অর্থাৎ কাউকে আদেশের সুরে বলা হচ্ছে অঙ্ক করার জন্য। এবার যখনই আমরা ডু দ্য সাম সেন্টেন্সটা পড়ছি তখনই এটা আমাদের বুঝে নিতে হবে যে ডু এর আগে কিন্তু একটা ইউ যেটা সাইলেন্ট আছে। তুমি অঙ্কটা করো, ইউ ডু দ্য সাম। তাহলে যখন আমরা এটার ভয়েস চেঞ্জ করব আমরা লেট দিয়ে করতে হয় এগুলো। আনসারে আমরা লিখছি লেট দ্য সাম বি ডান বাই ইউ। তাহলে লেট দ্য সাম বি ডান, আমরা এখানে বি ভার্ব বসিয়েছি এবং যে ইউটা উজ্জ্ব আছে সেই ইউটাকে এখানে এনেছি বাই ইউ বসিয়ে। তাহলে ডু দ্য সাম তার আনসার হলো লেট দ্য সাম বি ডান বাই ইউ। বিতে আছে দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার। কবিতাটা তার দ্বারা লিখিত হয়েছিল। তাহলে কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট টেন্সে। তাহলে আমরা যখন এটার আনসার করছি, এটার ভয়েস চেঞ্জ করছি, আমরা জানি হার তার দ্বারা, এখানে তার বলতে কাকে বোঝাচ্ছে? কোনো একজন মেয়েকে বোঝাচ্ছে। সেই জন্য আমরা করছি শি, রাইটের পাস্ট টেন্স রোট, শি রোট দ্য পোয়েম। সে কবিতাটি লিখেছিল। সিতে আছে ওপেন দ্য ডোর। এটাও একদম এর মতোই, কাউকে আদেশের সুরে বলা হচ্ছে দরজা খুলতে এবং এখানেও ইউটা কিন্তু সাইলেন্ট আছে। তাহলে আমরা করছি লেট দ্য ডোর বি ওপেনড বাই ইউ। তোমার দ্বারা দরজাটা খোলা হোক। ডিতে আছে দ্য ম্যান ইজ নোন টু মি। মানুষটিকে আমি চিনি, মানুষটি আমার কাছে চেনা। তাহলে আমার কাছে আমারটা হয়ে যাবে কি আমি, মিটা হয়ে যাবে আই। আর এখানে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। সেই জন্য আমরা নো করেছি, আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। পেজ নাম্বার 16 এক্সারসাইজ 7এও সেই একই ইনস্ট্রাকশন দেওয়া আছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এতে আছে দে অ্যাগ্রিড টু মাই প্ল্যান। অ্যাগ্রিড মানে সহমত হয়েছিল বা ঐক্যমত্য হয়েছিল। তাহলে তারা আমার প্ল্যান বা পরিকল্পনার সাথে একমত হয়েছিল। কোন টেন্সে আছে? অ্যাগ্রিড দেখেই আমরা বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট। তাহলে আমরা আনসারে কি লিখেছি? মাই প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু বাই দেম। তারপরে বিতে আছে মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন। এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই আছে, আমার ভাই আমার ফেভারিট বা প্রিয়তম পেন হারিয়ে ফেলেছিল। তাহলে এখানে আমরা করছি মাই ফেভারিট পেন ওয়াজ লস্ট বাই মাই ব্রাদার। আমার ভাইয়ের দ্বারা আমার যে প্রিয়তম পেন সেটা হারানো হয়েছিল। সিতে আছে দ্য ম্যান ইজ রাইটিং আ লেটার। এটা কোন টেন্সে আছে?
ইজ আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যখনই ভয়েস চেঞ্জ হয় আমরা জানি যে ইজটা ইজি থাকবে, তার সঙ্গে একটা বিইং যোগ হবে আর ভার্বের থার্ড ফর্ম যোগ হবে। তাহলে আমরা করেছি আ লেটার ইজ বিইং রিটেন বাই দ্য ম্যান, মানুষটির দ্বারা একটা লেটার বা চিঠি লিখিত হচ্ছে। ডিতে আছে তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, লুকিং ফর মানে খোঁজা, তিতলি কি খুঁজছে? তার ওয়াচ বা তার ঘড়ি খুঁজছে। এটাও কোন টেন্সে আছে? ইজ আছে, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একই রকমভাবে আগেরটার মতোই এখানে বিইং যোগ হবে, ভার্বের থার্ড ফর্ম যোগ হবে। তাহলে হার ওয়াচ ইজ বিং লুকড ফর বাই তিতলি, তিতলির দ্বারা তার ঘড়ি বা ওয়াচটা খোঁজা হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 8-এ। ইনস্ট্রাকশন পড়ে নিই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে যে বিকল্পগুলো দেওয়া আছে, অল্টারনেটিভস দেওয়া আছে, যেটা ঠিক তাতে টিক মারতে হবে। এতে আছে ইট, ব্র্যাকেটে আছে রেন্স, হ্যাজ বিন রেনিং আর ইজ রেনিং সিন্স মর্নিং। তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যখনই আমরা বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে বৃষ্টি বা বৃষ্টি পড়ার যে কাজটা সেটা অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনও চলছে। সেই জন্য আমরা লিখব কি? ইট হ্যাজ বিন রেনিং। এটা কোন টেন্সের কথা বলা হচ্ছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে, কারণ বৃষ্টি পড়ার যে কাজটা সেটা অতীতে শুরু হলেও বর্তমানেও চলছে। তাই আমরা করেছি ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। বিতে আছে লাস্ট সানডে আই ওয়েন্ট হ্যাড বিন গোয়িং গো টু দ্য জু, গত সানডে বা রবিবার আমি জুতে গিয়েছিলাম। তাহলে এটা দেখেই আমরা বুঝতে পারছি এটা সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য আমরা গো ভার্বের যে পাস্ট টেন্স ওয়েন্ট সেটা করেছি। লাস্ট সানডে আই ওয়েন্ট টু দ্য জু। সিতে আছে আই উইল বি ওয়াজ অ্যাম ইন দ্য ক্লাস 10 নেক্সট ইয়ার। নেক্সট ইয়ার মানে আগামী বছর। যখনই আমরা আগামী বছরের কথা বলছি তার মানে কোন টেন্সের কথা বলা হচ্ছে? তার মানে বলা হচ্ছে ফিউচার টেন্সের কথা। সেই জন্য আমরা করেছি আই উইল বি ইন দ্য ক্লাস 10 নেক্সট ইয়ার। ডিতে আছে রিনা হ্যাভ রিচড, হ্যাড রিচড, হ্যাজ রিচড হোম জাস্ট নাও। তাহলে রিনা কি? রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রিনার সাথে সবসময়ই কী হবে? হ্যাজ যুক্ত হবে। আর যেহেতু সে এক্ষুনি বাড়িতে পৌঁছেছে, এখনও অতীত হয়ে যায়নি, সেই জন্য এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই আমরা করেছি রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। যদি এটা পাস্ট টেন্সে হতো তাহলে আমরা হ্যাড রিচড করতাম, কিন্তু যেহেতু জাস্ট নাও আছে সেই জন্য আমরা করেছি রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। তারপর আমরা যাচ্ছি এক্সারসাইজ 9-এ। এক্সারসাইজ 9-এ কি বলছে দেখো, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। অর্থাৎ 100টা শব্দের মধ্যে নিচের হিন্টগুলো ব্যবহার করে আমাদের লিখতে হবে যে কেমন করে অরেঞ্জ জুস তৈরি করা হয়। আগে আমরা হিন্টগুলো পড়ব। প্রথমে আছে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে কমলালেবু কেনা হবে। তারপরে সর্টেড, তারপর সেগুলো বাছাই করা হয়। সর্ট করা মানে বাছাই করা। রটেন ওয়ান্স রিমুভড, রটেন মানে পচা, যে পচা খারাপ অরেঞ্জ সেগুলোকে রিমুভ করে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয়। ক্লিনড মানে পরিষ্কার করা হয়। পিল্ড, পিল্ড মানে ছাড়িয়ে ফেলা, পিল মানে হচ্ছে খোসা, আর যখন ইডি যোগ হচ্ছে তখন এই পিলটা ভার্ব হিসেবে কাজ করছে। পিল্ড মানে খোসা ছাড়িয়ে ফেলা। পুট ইন জুসার, জুসারে দেওয়া হয়। জুস এক্সট্র্যাক্টেড, এক্সট্র্যাক্টেড মানে নিংড়ে নেওয়া, তার মধ্যে থেকে জুস বা রস নিংড়ে নেওয়া হয়। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, সুগার মানে চিনি এবং প্রিজারভেটিভ মানে যার মাধ্যমে জুসটাকে সংরক্ষণ করা হয় সেই প্রিজারভেটিভ অ্যাড করা হয় মানে যোগ করা হয়। পোর্ড ইন বটলস, বোতলে সেগুলোকে ঢালা হয়। সিল্ড মানে সেগুলোকে সিল করা হয় বা মুখ বন্ধ করা হয়। রেডি টু বি সোল্ড, এইবার সেগুলো বিক্রির জন্য রেডি। তাহলে আমরা এই প্রিপারেশন অফ অরেঞ্জ জুসে আমরা যে প্যারাগ্রাফটা লিখেছি সেটার প্রথমেই আমরা একটা হেডিং দিয়েছি এবং হেডিংটা সবসময় তোমরা চেষ্টা করবে ক্যাপিটাল লেটারে লিখতে। প্রিপারেশন অফ অরেঞ্জ জুস। অ্যাট ফার্স্ট, প্রথমেই আমরা যখন কোনো প্রিপারেশন শুরু করব আমরা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব, তারপরে দেন, আফটার দ্যাট, এগুলো দিয়ে আমরা যে সেন্টেন্সগুলো আছে সেইগুলোকে জুড়বো, মাঝের যে প্রসেসগুলো সেইগুলোকে জুড়বো এবং একদম শেষে ফাইনালি বা অ্যাট লাস্ট বলে আমরা শেষ করব। তাহলে শুরু করছি। অ্যাট ফার্স্ট ফ্রেশ অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট আর সর্টেড। প্রথমে
বাজার থেকে কেনা তাজা অরেঞ্জ সেগুলোকে সর্টেড বা সেগুলোকে বাছাই করা হয়। অ্যান্ড এনি রটেন ওয়ান্স আর ডিসকার্ডেড, এবং পচা যদি কিছু থাকে সেগুলোকে ডিসকার্ড করা হয় বা ফেলে দেওয়া হয়। দ্য গুড অরেঞ্জেস আর দেন থরালি ক্লিনড অ্যান্ড পিলড, ভালো অরেঞ্জগুলোকে তারপর খুব ভালোভাবে পরিষ্কার করা হয় এবং খোসা ছাড়ানো হয়। দ্য পিলড অরেঞ্জেস আর পুট ইনটু আ জুসার, খোসা ছাড়ানো কমলালেবুগুলোকে জুসারের মধ্যে দেওয়া হয়। অ্যান্ড দ্য জুস ইজ এক্সট্র্যাক্টেড, এবং জুস বা রস নিংড়ে নেওয়া হয়। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড টু দ্য ফ্রেশলি স্কুইজড জুস, সুগার বা চিনি এবং প্রিজারভেটিভ সেটা ওই যে সদ্য নিংড়ানো যে রস তাতে অ্যাড করা হয়। ফাইনালি শেষ পর্যন্ত দ্য জুস ইজ পোর্ড ইনটু বটলস, জুসকে বোতলে ঢালা হয়, সিলড বা মুখবন্ধ করা হয়, অ্যান্ড মেড রেডি ফর সেল, এবং বিক্রির জন্য সেটাকে রেডি করা হয়। আমরা চলে এসেছি সবার শেষ রাইটিংয়ে, যেটা হচ্ছে এক্সারসাইজ 10। তাহলে পড়ে নিই ইনস্ট্রাকশন কী দেওয়া আছে। রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। এখানে 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে যে তোমার কি পরিকল্পনা স্ট্রিট ডগ বা রাস্তার কুকুরদের দেখাশোনা করার ক্ষেত্রে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্ট বা সূত্রগুলো ব্যবহার করতে বলেছে। ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুর কাজ। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদের দেখাশোনা করার প্রয়োজনীয়তা। ওয়েজ অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস, কুকুরের দেখাশোনা করার কী কী পদ্ধতি বা ওয়েজ হতে পারে। আর কনক্লুশন বা উপসংহার। তাহলে এখানেও আমরা একটা হেডিং দিয়েছি টেকিং কেয়ার অফ স্ট্রিট ডগস। আমরা লেখা শুরু করছি। ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস আর আনফর্চুনেটলি কমন, রাস্তার কুকুরদের প্রতি যে নিষ্ঠুর কাজ সেটা খুব দুর্ভাগ্যজনকভাবে খুবই সাধারণ ঘটনা। ইট হাইলাইটস দ্য নেসেসিটি অফ লুকিং আফটার দিস ভালনারেবল অ্যানিমালস। ইট হাইলাইটস মানে এটা আলো দেয় বা এটা তুলে ধরে দ্য নেসেসিটি অফ লুকিং আফটার দিস ভালনারেবল অ্যানিমালস, এই দুর্বল বা ভালনারেবল পশুগুলোর দেখাশোনা করার যে প্রয়োজনীয়তা তার উপর এটা আলোকপাত করে। মাই প্ল্যান ইনভলভস প্রোভাইডিং দেম উইথ ফুড অ্যান্ড ওয়াটার রেগুলারলি, স্পেশালি ডিউরিং হার্শ ওয়েদার। আমার প্ল্যানের মধ্যে কী কী আছে? তাদেরকে খাবার এবং রেগুলারলি জল দেওয়া, নিয়মিতভাবে জল দেওয়া, বিশেষ করে স্পেশালি ডিউরিং হার্শ ওয়েদার, যখন খুব কঠিন আবহাওয়া থাকে, ভীষণ গরম ভীষণ ঠান্ডা, সেই রকম সময়ে যাতে তাদের খাবার দেওয়ার এবং জল দেওয়া হয়, এটা আমার প্ল্যান। I also aim to collaborate with local veterinary clinics for vaccinations and sterilization drives to control their population humanly. আমি আবার কোন দিকে আমার লক্ষ্য থাকবে? লোকাল যে ভেটেরিনারি ক্লিনিক বা যে পশু চিকিৎসালয় তাদের সাথে কোলাবোরেট করা বা তাদের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করা, কিসের জন্য? ফর ভ্যাকসিনেশন, পশুদের যাতে প্রতিষেধক দেওয়া হয়, অ্যান্ড স্টেরিলাইজেশন ড্রাইভস, তাদের যাতে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, টু কন্ট্রোল দেয়ার পপুলেশন হিউম্যানলি, মানবিকভাবে তাদের সংখ্যা যাতে নিয়ন্ত্রণ করা যায়। Educating my community about responsible pet ownership and the importance of compassion towards animal is another key step. আরও একটা জরুরি ধাপ কি? আমাদের কমিউনিটি বা আমাদের চারিপাশে যে সমাজ আছে সেই সমাজে পশুপালন সম্পর্কে দায়িত্ববোধ জাগ্রত করা এবং পশুদের প্রতি কম্প্যাশন বা তাদের প্রতি করুণা সেইটাকে জাগ্রত করাও কিন্তু আর একটা মূল ধাপ। আলটিমেটলি শেষ পর্যন্ত কম্বাইনিং এমপ্যাথি অ্যান্ড অ্যাকশন ইজ ক্রুশিয়াল ফর ইমপ্রুভিং দ্য লাইভস অফ দিস স্ট্রিট ডগস। এই যে স্ট্রিট ডগ বা পথকুকুর, তাদের জীবন যাতে আরও উন্নত হতে পারে বা ভালো হতে পারে, সেই জন্য দুটো জিনিসকে কম্বাইন করতে হবে বা একসঙ্গে নিতে হবে। একটা হচ্ছে এমপ্যাথি মানে হচ্ছে সহমর্মিতা, আর একটা হচ্ছে অ্যাকশান, কাজ। মানে আমাদের শুধু সহমর্মিতা দেখালেই হবে না, কাজ এবং শুধু কাজ করলেই হবে না, দুটোকে একসঙ্গে নিয়ে আমাদেরকে স্ট্রিট ডগদের জীবন যাতে আরও উন্নত হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা অল অ্যাবাউট আ ডগ পড়লাম, তার সমস্ত অ্যাক্টিভিটিগুলো করেছি। এবার অ্যাক্টিভিটি করতে গিয়ে একটা কথা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ পড়তে গেলে কিন্তু ভালো করে টেন্স জানতে হবে, ভয়েস চেঞ্জের নিয়ম, রুলস অ্যান্ড রেগুলেশন এগুলো শিখতে হবে। যদি তোমরা মনে করো যে ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ এগুলো আলাদা করে আবার শিখিয়ে দেওয়ার দরকার আছে, কারণ অলরেডি আমাদের এগুলো শিখে যাওয়ার কথা ক্লাস 9-এর আগে, যদি মনে হয় যে আবার করিয়ে দিতে হবে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমি গ্রামার করাবার সময় আবার ভয়েস চেঞ্জ এবং তার নিয়মকানুনগুলো নিয়ে আলোচনা করব এবং ভয়েস চেঞ্জ আমাদের আলাদা করেও আমরা প্র্যাকটিস করব। আর
প্রসেসিং যেটা আছে সেটা কিন্তু মাধ্যমিকে প্রসেসিং অবশ্যই থাকে। এখানে যেমন অরেঞ্জ জুস কীভাবে তৈরি করতে হবে সেইটা আছে। তোমরা রাইটিং করার সময় যে কথাটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে ওয়ার্ড লিমিটটা বেঁধে দিয়েছে সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই কিন্তু রাইটিংয়ের পুরো কন্টেন্টটা রাখার চেষ্টা করবে। আমি ভালো লিখলাম কিন্তু এত বড় লিখে ফেললাম যে এক্সামিনার পড়ার মতো ধৈর্য রাখতে পারলেন না, বা তিনি সেখানে নাম্বার কাটলেন যেহেতু এটা ওয়ার্ড লিমিট ছাড়িয়ে চলে গেছে, সেটা যেন না হয়। 100টা ওয়ার্ড মানে আমরা 100টা ওয়ার্ডের মধ্যেই কিন্তু রাইটিংটা কমপ্লিট করব। রাইটিংটা বারবার লিখে প্র্যাকটিস করো। আর আমি যে কথাটা অনেকবার বলি সেই কথাটা আবারও রিপিট করছি, সেটা হচ্ছে জোরে জোরে পড়া অভ্যেস করো। জোরে জোরে পড়লে প্রোনাউন্সিয়েশন ঠিক হয় এবং তার ফলে বানান ভুলের সম্ভাবনা অনেক কম হয়। আমি যদি ভুল উচ্চারণ করি, লেখার সময়ও কিন্তু সেই ভুল উচ্চারণের লেখাটাই আমরা লিখব। আর বারবার লিখে প্র্যাকটিস করো যাতে বানান ভুল না হয়, লেখার জন্য স্পিডও বাড়ে এবং বানান ভুলের সম্ভাবনাও কমে। তাহলে আজকে আমরা পড়লাম অল অ্যাবাউট আ ডগ। এর পরের ক্লাসে আমরা লেসন 3 পড়ব। যদি কারোর মনে হয় যে তোমাদের কোনো অসুবিধে হচ্ছে অ্যাক্টিভিটি বুঝতে অথবা যে কোনো রাইটিং বুঝতে বা গ্রামার বুঝতে, আমাকে অবশ্যই জানিও। আমি তো সবসময় তোমাদের পাশে আছি। যদি মনে হয় আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, কাজে লাগছে, অবশ্যই একটা লাইক করো। বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটা শেয়ার করে দিও যাতে সবাই মিলে একসঙ্গে ভালো করে পড়ার প্রিপারেশন নিতে পারো পরীক্ষার জন্য। আর আমার এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে পরের ক্লাসে আসছি আবার ফিরে। টাটা।